হয়েছে। অনিয়মের সঙ্গে জড়িত পিরোজপুর ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসারের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিএজিকে অনুরোধ করা হয়েছে। অডিট টিমের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অর্থ তছরূপের বিষয়টি উদ্ঘাটনের জন্য বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিএজিকে অনুরোধ করা হয়েছে। অর্থাৎ আপনারা হয়তো ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আমরা তো বিগত ফ্যাসিবাদী সময় অনেক লুটপাটের কথা শুনেছি, বিভিন্নভাবে আমরা সেটা দেখেছি, কিন্তু এটা একটু ইউনিক এই জায়গা থেকে যে পিরোজপুর জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এবং এছাড়াও আরও যেই বডিগুলো প্রয়োজন হয় অর্থ বিভাগ সহ তাদের সম্পূর্ণভাবে কার্টেল করে একসাথে যোগসাজশ করে এই লুটপাটটা করা হয়েছে, যেখানে ইভেন কাগজে কলমেও কাজ দেখানো হয়নি। অর্থ লোপাট করা হয়েছে প্রায় ১৬47 কোটি ৪৮ লক্ষ টাকা এবং এর সাথে সরকারের একদম উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ মুখ্য সচিব থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের যতগুলো বডি আছে একদম কাজ শুরু করা থেকে বিল উত্তোলন পর্যন্ত সবার এক ধরনের সংশ্লিষ্টতার মাধ্যমে যোগসাজশের মাধ্যমে এই লুটপাটটা করা হয়েছে, যেটা আমাদের প্রায় ৩ ধাপে তদন্তের পর উঠে এসেছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট যারা পিআরএল ভোগ্যতা আছেন তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য দুদক সিএজি তাদেরকে আমরা লিখেছি এবং যারা আমাদের মন্ত্রণালয়ে এখনও কর্মরত ছিলেন আমরা সাময়িক বরখাস্তপূর্বক বিভাগীয় মামলা রুজু করেছি এবং এই যে লুটপাট এর সাথে যারা জড়িত যাদের ব্যাপারে প্রাথমিক তদন্তে উঠে এসেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, তাদেরকে সর্বোচ্চ যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে করে এ ধরনের লুটপাট করার সাহস আর কখনো কেউ ভবিষ্যতে দেখাতে না পারে সে বিষয়ে আমাদের মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা বলতে এর মধ্যে একজন মন্ত্রী, একজন উপজেলা চেয়ারম্যান, এগুলি নিয়ে অতীতে অনেক নিউজ হয়েছে। এরা অনেকেই ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছে, এদেরকে কিভাবে ফিরিয়ে শাস্তি নিশ্চিত করা যায়? আমরা এই ব্যাপারগুলো যখন প্রমাণিত হবে তখন আমরা অবশ্যই আমাদের তারা যে দেশেই থাকুক না কেন আমাদের যদি বন্দি বিনিময় চুক্তি থাকে তার ভিত্তিতে তাদেরকে ফেরত চাওয়া হবে ফরেন মিনিস্ট্রির থ্রুতে, আমাদের হোম মিনিস্ট্রির থ্রুতে। এটার বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এটা যদি বিধিতে থাকে দুদক এ বিষয়ে ব্যবস্থা নেবে। আমরা দুদককে ইতিমধ্যে জানিয়েছি এবং আমরাও এটা পার্সু করবো যেন দুদক এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়। এই দায়িত্বটা দুদকের, আমরা দুদকের সাথে 1-to-1 কানেক্টেড থাকবো এবং এই বিষয়টা যেন ফার্দার পার্সু হয় এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা নিশ্চিত করব। যখন এই বিষয়টা এসেছে তখন আমরা খুব ভালোভাবে পর্যালোচনা করেছি অন্যান্য জেলাগুলোর কী অবস্থা এবং প্রাথমিকভাবে অন্য কোনো জেলায় এ ধরনের কোনো অভিযোগ কিংবা আমরা এখন পর্যন্ত পাইনি এবং আপনারা জানেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সারা দেশে স্থানীয় অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যায় এবং যথেষ্ট সফলতার সাথে তারা কাজ করে যাচ্ছে, কিন্তু বিগত সরকারের সময় আপনারা যেভাবে দেখেছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই নষ্ট করে ফেলা হয়েছে, দুর্নীতির করাল গ্রাসিত করা হয়েছে এবং এর সাথে সরকারের একদম উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী
ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট। তো সেই জায়গা থেকে পিরোজপুরেই এ ধরনের একটি বড় ঘটনা আমরা পেয়েছি এবং সেটা 3 ধাপে তদন্তের পর আপনাদের সামনে উপস্থাপন করছি। সাম্প্রতিক সময়ে আমাদের 32 নম্বর বাড়িটা ভাঙা করে ভারত স্ট্রংলি এটা চেঞ্জ করছে এবং ভিডিও দিয়েছে। এই গুলাবলিক বিষয়ে ভারত যে কথা বললো একটুখানি ইন্টারেস্ট কি বলে আপনারা মনে করছেন? প্রতিবেশী রাষ্ট্রের উপর প্রতিবেশী রাষ্ট্রের স্বাভাবিকভাবে ডিপ্লোম্যাটিক এক ধরনের ইন্টারেস্ট থাকে এবং আমরা দেখেছি বিগত সময়গুলোতে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে এটা অনেক বেশি প্রতীয়মান হয়েছে এবং আমার মনে হয় যে সেই প্র্যাকটিসটাই এখন হয়তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র কন্টিনিউ করে যাচ্ছে, কিন্তু এখানে একটা পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশ এখন আছে, বাংলাদেশের জনগণ আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে আগের সরকারের যে পলিসি অনুযায়ী যেই বৈদেশিক প্রভাব যেভাবে বাংলাদেশে খাটাতে পেরেছে সেটার ভবিষ্যতে আগের মতো থাকবে। নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনগুলো করার জন্য যেহেতু সিটি কর্পোরেশন পৌরসভাতে কিন্তু জনপ্রতিনিধি নেই, সেখানে সেবার ক্ষেত্রে বিভিন্ন অভিযোগ আমরা পাচ্ছি। সেটি কোন জায়গায় আছে? স্থানীয় সরকার নির্বাচন আসলে আপনারা আগে দেবেন নাকি জাতীয় নির্বাচনের পরে? স্থানীয় সরকার নির্বাচন করার ক্ষেত্রে সরকারের এক ধরনের নীতিগত সিদ্ধান্ত আছে এবং আপনারা জানেন বেশিরভাগ স্থানীয় সরকারের যেই সংস্থাগুলো আছে সেখানে এখন নির্বাচিত জনপ্রতিনিধি নেই এবং আমাদের সরকারি কর্মকর্তারা এক একজন দেখা যায় 2-3টা পর্যন্ত দায়িত্বে একসাথে আছে। সুতরাং আমাদের কার্যক্রমের যে এফিসিয়েন্সি সেটা ব্যাঘাত ঘটছে এবং একজন স্থানীয় জনপ্রতিনিধি যেভাবে জনগণকে সেবাটা দিতে পারে, আপনারা জানেন স্থানীয় সরকার বিভাগ জনগণকে বিভিন্ন একদম দৈনন্দিন এনআইডি কার্ড থেকে শুরু করে বিভিন্ন সেবা দিয়ে থাকে। সেক্ষেত্রে যথেষ্ট ব্যাঘাত ঘটছে। সেই জায়গা থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে এখন পর্যন্ত যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ইতিবাচক। কিন্তু এক্ষেত্রে অবশ্যই যেহেতু এটা একটা নির্বাচনের বিষয়, নির্বাচন কমিশন তারপর রাজনৈতিক দলসহ আদার স্টেক হোল্ডারদের সাথে প্রপার কনসালটেশনের ভিত্তিতে এই বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই যে এটা কনসালটেশনের ভিত্তিতে আসলে ডিসিশনটা সেটা হচ্ছে যে বাংলাদেশের সমস্ত উন্নয়ন প্রকল্প বা সবকিছু হচ্ছে সরকারি আইন দ্বারা পরিচালিত হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়টা সারা বাংলাদেশ জুড়ে বিস্তৃত, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ সর্বস্তরে। এখন সরকারি কেনাকাটা স্বচ্ছতা নিশ্চিতের জন্য ঠিকাদার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কন্ট্রাক্টর বা ঠিকাদার। এই গত 15 বছর না বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেখতেছি যে ঠিকাদাররা সাধারণত রাজনৈতিক ঠিকাদার হয়। গত 15 বছরে বিশেষ করে যে কোনো কাজ রাজনৈতিক গুন্ডারা ছাড়া কেউ কাজ নিতে পারেনি, কাজ নিয়েও কাজ করতে পারেনি। এবং এই 5ই আগস্টের পর আবার নতুন একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে এই 5ই আগস্টের আগে যারা কাজ দিয়েছিল তারা কিন্তু 5ই আগস্টের পরে এখনো কাজ করতে পারেনি। তো কাজ না করতে পারলে আসলে এই কাজটা যেহেতু মানে ফেসিলিটি সরকার হোক, নতুন সরকার হোক, কাজটা যেহেতু সরকারের কাজ এবং এটার সাথে জনগণের যদি রাস্তা না করতে পারে জনগণ ভোগান্তিতে পড়বে। আমি যদি আমার প্রয়োজনীয় একটা ব্রিজ নির্মাণ না করতে পারি আমার জনগণ ভোগান্তিতে পড়বে, এটা বদনামটা সরকারের হবে। তো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন পৌরসভা, বিভিন্ন সিটি কর্পোরেশন, বিভিন্ন ইউনিয়ন পরিষদে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো কাজ মানে এক ধরনের টেন্ডার বাস তৈরি হয়েছে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে কোনো উন্নয়ন কাজ করতে দিচ্ছে না। এরকম পরিস্থিতি আপনি পত্রিকা যদি শুধু একটু
সার্চ করেন কিছু জায়গায় হয়তো আছে। সার্চ করেন যে কোন এলাকার কাজ বন্ধ, অনেক নিউজ আছে। তো এইটা বন্ধে সরকার কোনো ভূমিকা নেবে কিনা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে বাংলাদেশের বড় দুইটা সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর দক্ষিণ, এই দুই সিটি কর্পোরেশনে অনেক দিন ধরে শুধু প্রশাসক, শুধু মেয়রই নয়, সিওরা পর্যন্ত নাই। দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 মেয়র ধরে সিও নাই, এবং উত্তর এবং দক্ষিণে সর্বোচ্চ অভিভাবক একটা প্রশাসনের শুধু সিও, এবং 2 সিওকে এই উত্তর সিটি কর্পোরেশনের সিও, যিনি তার জীবনের শেষ কর্মদিবস ছিল ওই দিন, ঠিকাদাররা তাকে তার রুমে ঢুকে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, রুমে ঢুকে। এটা আমি নিজে সাক্ষী। আর দ্বিতীয়টা হচ্ছে ঢাকা দক্ষিণেও সিওকে ফিজিক্যালি একটু স্পষ্ট করেন কোশ্চেনটা। প্রশাসক, মেয়র, সিও বিভিন্ন পদে প্রসেস আছে কর্মকর্তা নাই। এগুলি না দিলে আপনি বাজেট বাস্তবায়ন করতে পারবেন না। সামনে জনগণের সচিব পিছনে আমরা ডেলিগেশন করছি, এখন কাজ চলছে। একটা হচ্ছে যে অফিসে অনিয়ম শুরু হয়েছে, এটা বন্ধ করা হবে কিনা। আর দ্বিতীয়টা হচ্ছে যে এই যে প্রশাসনিক পদগুলি খালি আছে, এগুলো পূরণ কবে করবেন এবং করবেন কিনা আদৌ সেটা বড় ব্যবস্থা নিয়েছে, একটা বড় ইতিমধ্যেই আমরা আমাদের দিক থেকে যতটুকু প্রসেস করার, প্রশাসনিক যে শূন্যতা 2টা সিটি কর্পোরেশন আছে সেটা করার জন্য আমরা ইতিমধ্যেই করে দিয়েছি। এখন আপনারা জানেন যে আমাদের যে সিস্টেম অনুযায়ী এটা আরও কয়েক জায়গা থেকে অ্যাপ্রুভাল পেয়ে তারপরে আসবে আর উচ্চ পর্যায়ে, সেটা আসলেই তারা তাদের দায়িত্ব পালন করা শুরু করবে। আর যেটা বললেন যে বিগত সময়ে রাজনৈতিকভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ঠিক হওয়ার কারণে এই 5ই আগস্টের পরে সাময়িকভাবে কিছু কাজ বন্ধ হয়েছিল, আমরা সেগুলোকে পুনরায় চালু করার ব্যবস্থা নিয়েছি। এবং এখন আর কিছু ব্যত্যয় ছাড়া, কিছু এক্সেপশন ছাড়া ওভারঅল সারা দেশে আমাদের যেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সেটা চলমান আছে। তবে আমাদের আমরা তো আর 5ই আগস্টের পরে রাতারাতি আর পরিবর্তন হয়ে যায়নি। আমাদের মানুষের যেই স্বভাব বা সেটা তো আর রাতারাতি চেঞ্জ হয়ে যায়নি, এটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার। তবে সে কারণে কিছু কিছু জায়গায় কিছু সমস্যা আছে, কাজের কিছু বাধার ব্যাপার আছে, যে আনঅফিসিয়ালি বাধা দেয়া বিভিন্নভাবে, এটা আমি আমার নিজ এলাকাতেও দেখেছি। তবে সেক্ষেত্রে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি প্রশাসনের মাধ্যমে, যেখানে কথা বলা সম্ভব হয় কথা বলে সেই বিষয়গুলো সমাধান করে আমাদের কর্মকর্তারা কাজ চালিয়ে যাচ্ছে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য আমি সুপারিশ করেছি। আসলে উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগটাতেই মন্ত্রণালয় থেকেই দেওয়া হয়। ডিওটা হচ্ছে একটা অফিসিয়াল প্রসেস, যে প্রসেসটা আসলে যে কোনো মন্ত্রণালয় যদি জনপ্রশাসন থেকে কাউকে আনতে চায় বা কাউকে নিয়োগ দিতে চায়, তাহলে সেক্ষেত্রে ডিও প্রদান করা হয়ে থাকে। তো খুব দুঃখজনক যে এই জিনিসটা কেউ না কেউ পাবলিশ করেছে, এবং শুধু এটা না, এর আগেও কয়েকটা এরকম ঘটনা ঘটেছে এই সরকারের দায়িত্ব নেওয়ার পরে। এখনো আপনারা জানেন দীর্ঘ 16 বছর এখানে অনেক রাজনৈতিক নিয়োগ হয়েছে, এখনো একদম ভেতর পর্যন্ত পুরোটা আমরা হয়তো পরিষ্কার করতে পারিনি। এখনো কিছু লোকজন রয়ে গেছে যারা হচ্ছে এই সরকারকে নানাভাবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এটা শুধু যে উত্তর সিটি কর্পোরেশনের ব্যাপারে ঘটেছে এরকম না, আরও কিছু কনফিডেন্সিয়াল নোটস ইতিমধ্যে বাইরে গিয়েছে আরও বিভিন্ন মিনিস্ট্রির, যেটা খুবই দুঃখজনক। তবে আমরা দেখছি, আমরা তদন্ত করছি যে কে বা কারা এটা ঘটাতে পারে, তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। লিখতেই পারে স্যার, নিয়ম আছে আইন অনুযায়ী, ঠিক আছে বলে দিন স্যার। আইন অনুযায়ী আমরা ডিওই দিয়ে থাকি, এটা প্রসেস যে কাউকে নিয়োগ দেওয়ার কিংবা কেউ হয়তো লিক করেছে।
এখন আমাদের প্রশাসকের পদগুলো খালি, আপনারা জানেন। এই কারণে আমাদের যে প্রশাসনিক কার্যক্রম সিটি কর্পোরেশনগুলোর পরিচালনা ব্যাহত হচ্ছে। এই জন্য অন্তর্বর্তীকালীন সময় অর্থাৎ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের পূর্ব পর্যন্ত সর্বশেষ সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ যে কোনো, আমরা সার্ভিস থেকে যে কাউকে নিয়োগ দিতে পারি কিংবা যে কোনো ব্যক্তিকে আমরা সেখানে নিয়োগ দিতে পারি। সেই জায়গা থেকে আমরা হচ্ছে একজনের ব্যাপারে ইয়ে করেছি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ব্যাপারে, এবং অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতে আমরা যথাক্রমে যোগ্যতা বিবেচনায় কোথাও সরকারি কর্মকর্তা কিংবা কোথাও এরকম সিভিলিয়ান যারা হচ্ছে আরবান প্ল্যানিং, এনভায়রনমেন্ট অ্যান্ড সিটি প্ল্যানিং, ওয়াটার ম্যানেজমেন্ট, এই বিষয়ে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, এই বিষয়গুলোতে এক্সপার্ট, তাদেরকে নিয়োগ দিব। এবং নর্থ সিটি কর্পোরেশন নিয়ে আমাদের পুরো একটা প্ল্যান আছে। স্বল্প সময়ে আমরা একটা সিটি কর্পোরেশনে আমরা এটাকে একটা মডেল হিসেবে দাঁড় করাতে চাই। আপনারা জানেন এই সরকারের সময়টা খুবই স্বল্প, তবে এই স্বল্প সময়ের মধ্যেই আমরা পুরো একটা পরিকল্পনা করেছি নর্থ সিটি কর্পোরেশন নিয়ে। সেটা আমরা খুব দ্রুতই বাস্তবায়নের পথে যাব, সেটা আপনারা দেখতে পাবেন। একটা বিষয় খুবই সংক্ষেপে জানতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগের সময় আমরা দেখেছিলাম যে অনেক মন্ত্রী রেকমেন্ড করতেন বা ডিও দিতেন। আপনি যেহেতু উপদেষ্টা একটা মিনিস্ট্রি, আপনি যখন কারো বিষয় ডিও দিতেন বা অর্ডার করবেন, সেদিকে আপনার মিনিস্ট্রিকেও দ্বিমত করার সেই ক্ষমতাটা আছে কিনা, এটা একবারে অ্যাক্টিভ হয়ে যায় কিনা, আপনি চেঞ্জ করে দেওয়া, বুঝতে পারেন? আপনি কাউকে যদি সুপারিশ করেন যে তাকে এই জায়গায় নিয়োগ দেওয়া হোক, আর তিনি কোন যোগ্যতায় পেলেন সেটা নিয়ে প্রশ্ন করার কি আসলে কারো সুযোগ আছে? না, এটা তো বিধি মোতাবেক হচ্ছে এই জিনিসটা ডিসাইডেড হবে যে সেটা নিয়ে কোশ্চেন করা যায় কিনা। এখানে আমাদের অনেকগুলো নিয়োগ আছে যেগুলো হচ্ছে বিভিন্ন বোর্ড আছে, কমিটি আছে, এর থ্রুতে আসলে হয়ে আসে। যদি কোনো একটা নিয়োগ বিধি মোতাবেক হয়, আইনসম্মত হয়, তাহলে তো আর প্রশ্ন করার সুযোগ থাকে না। বেশি প্রশ্ন নিয়ে ঠিক আছে, আজকে আমরা আরেকটা দুটো শেষ করে দিই। এত সময় নয়, আজকে আমরা সর্বশেষ আমরা ইতিমধ্যে একটা তালিকা করেছি। আপনারা দেখেছেন, এর আগে আমি বলেছিলাম খেলার মাঠগুলো উদ্ধারের ব্যাপারে। ইতিমধ্যে আমরা তালিকা করেছি এবং আমরা অফিসিয়ালি চিঠি দিচ্ছি, এবং আমরা খুব দ্রুতই মাঠগুলো পুনরুদ্ধার করে আবারও ঢাকার জনগণের জন্য উন্মুক্ত করে দেব। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আগে প্রশ্ন করছেন। ওটার রিপোর্ট আমরা দিব।